জননেতা তারেক রহমান, আল্লাহ ওনাদের উভয়কে আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত আপনি দিয়ে দিন। আয় রব্বুল আলামিন, এই দেশের সেবা করতে পারে, এই দেশের মানুষের সেবা করতে পারে, আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে, আল্লাহ এই জন্য আল্লাহ ওনাদের উভয়কে আল্লাহ সুস্থতার সাথে আপনি নেক হায়াত দিয়ে দিন। আয় রব্বুল আলামিন, খাস করে আয় আল্লাহ আমাদের আয়ুব খান ভাই, আয় আল্লাহ সাভার আশুলিয়া এলাকার মাটি মানুষের জননেতা, আল্লাহ উনাকে আল্লাহ এই এলাকার মানুষের সেবা করার জন্য, আল্লাহ সাভার আশুলিয়া এলাকার উন্নয়নের জন্য আয় আল্লাহ উনাকে আপনি জনপ্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়ে আল্লাহ এলাকার কাজ করতে পারে, আল্লাহ সেই তৌফিক আপনি দিয়ে দিন। আয় রব্বুল আলামিন, ভাইয়ের মনে যত আশা রয়েছে আয় আল্লাহ প্রত্যেকটা আশাকে আপনি পূরণ করে দিন। আয় আল্লাহ এই এলাকার মানুষের সেবা করার জন্য, আল্লাহ দিন ধর্ম রক্ষা করার জন্য, আল্লাহ এলাকার মাটি মানুষের সেবা করার জন্য, আল্লাহ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আল্লাহ দেশের পক্ষে কাজ করার জন্য আল্লাহ আপনি আইয়ুব খান ভাইয়ের হাতকে আল্লাহ শক্তিশালী করে দিন। আয় রব্বুল আলামিন, মানুষের আয় আল্লাহ মানুষের মতামত পেয়ে আল্লাহ গণভোটের মাধ্যমে আল্লাহ উনি সংসদে গিয়ে অত্র এলাকার মানুষের সেবা করতে পারে, আল্লাহ সেই তৌফিক আপনি দিয়ে দিন। আয় রব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ আমাদের মনে যত নেক ইচ্ছা রয়েছে আমাদের প্রত্যেকটা নেক ইচ্ছাকে আপনি পূরণ করে দিন। আয় রব্বুল আলামিন, আমাদের আইয়ুব খান ভাইয়ের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের বাসিন্দা প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় রব্বুল আলামিন, যারা জীবিত রয়েছে প্রত্যেককে আপনি সুস্থতার সাথে নেক হায়াত দিয়ে দিন। আয় রব্বুল আলামিন, আমাদের আব্দুল কাদের সাহেবের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের বাসিন্দা প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় রব্বুল আলামিন, যারা জীবিত রয়েছে সুস্থতার সাথে নেক হায়াত আপনি দিয়ে দিন। আয় রব্বুল আলামিন, এত সুন্দর আয়োজন করা হয়েছে, আয় আল্লাহ এখানে যতটুকু ভালো কাজ হবে আল্লাহর সওয়াবকে কোটি গুণ বৃদ্ধি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পারে পৌঁছে দিন। আয় রব্বুল আলামিন, আবারও শেষ আবদার আপনার কাছে রব্বুল আলামিন, আমাদের অত্র এলাকার মানুষের সেবা করার জন্য, মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য, আল্লাহ এলাকার উন্নয়নের জন্য আয় আল্লাহ আমাদের আইয়ুব খান ভাইয়ের হাতকে আয় আল্লাহ আপনি শক্তিশালী করে দিন। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের জননেতা তারেক রহমানের পক্ষ থেকে আল্লাহ মনোনীত হয়ে আয় আল্লাহ মানুষের মতামত পেয়ে আয় আল্লাহ উনি এলাকার মানুষের কাজ করতে পারেন, দুঃখ দুর্দশায় মানুষের সাথে থাকতে পারেন, আল্লাহ মানুষের ভালোবাসায় উনার হৃদয় ভরে যায়, আল্লাহ সেই তৌফিক আপনি দিয়ে দিন। হে রব্বুল আলামিন, আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার ফুল দিয়ে বরণ করার পালা। আজকের উঠান বৈঠকের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব আইয়ুব খান ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বিরুলিয়া ইউনিয়ন যুবদলের মোহাম্মদ আলতাফ ভাই। আলতাফ ভাইকে প্রধান অতিথি ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যালো 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 এর পর্যায়ে আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করবে গোলাম কিবরিয়া। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সহসভাপতি জনাব আরিফুর রহমান আরিফ ভাইকে ফুল দিয়ে বরণ করবে মোহাম্মদ ইব্রাহিম আরিফ ভাইকে ফুল দিয়ে বরণ করবে ইব্রাহিম। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সাভার পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন পাপ্পু ভাইকে ফুল দিয়ে বরণ করবে রাজীব। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব শফিকুর রহমান ভাইকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ আনোয়ার।
শফিক ভাইকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ আনোয়ার। মোহাম্মদ শফিকুর রহমান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল ফুল দিয়ে বরণ করছেন মোহাম্মদ আনোয়ার। মুজিবুর রহমান মুজিবুর ভাই যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ঢাকা জেলা যুবদল ফুল দিয়ে বরণ করছে মোহাম্মদ সাদ্দাম। মুজিবুর ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে মোহাম্মদ সাদ্দাম। ঢাকা জেলা যুবদলের সাবেক সদস্য আমাদের বিরুলিয়ার কৃতি সন্তান সাভার থানা যুবদলের সংগ্রামী নেতা মোহাম্মদ সাদ্দাম ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে মোহাম্মদ আলতাফ ভাই। সাদ্দাম ভাইকে ফুল দিয়ে বরণ করছে মোহাম্মদ আলতাফ ভাই। ফুল দিয়ে বরণ করে পালা শেষ, এবারে বক্তব্যের পালা। প্রথমেই সূচনা বক্তব্য নিয়ে আসছেন সাভার থানা যুবদলের নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে আজকের এই উদ্বোধন বৈঠকের উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়েব খান ভাই, সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের আব্দুল কাদের ভাই কাকা সাভার থানা বিএনপি। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আকু ভাই, আরিফ ভাই, শফিক ভাই, নজরুল ভাই, শাহজাহান ভাই, আরো অনেকে অনেকে। আমার এলাকাবাসী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। 31 দফা বিষয়ে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলবে আমাদের পরামর্শে, তার মধ্যে থেকে শুনতে পারবেন। আমি কিছু কথা বলবো এই গ্রামের লোকের দুর্যোগের বিষয়ে। আপনারা অনেকে আমার কাছে আসছেন, অনেক সমস্যার কথা বলছেন, অনেক কিছুই বলছেন, আমি শুনছি। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আমার নেতা দল থেকে আপনাদের সেবা করার সুযোগ পায়, আমি আপনাদের কথা দিলাম, আমি পর্যাপ্ত পরিমাণে আপনাদের সেবা দেওয়ার সুযোগ চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে তার বক্তব্য শুনবেন। রাষ্ট্র কাঠামোর যে 31 দফা কি কি বলা আছে সবকিছু আমাদের বুঝিয়ে বলবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শাহাবুদ্দিনকে। এলাকাবাসীর পক্ষে নেতার কাছে অনেক কিছু দাবি দেওয়া করছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে নেতাকে আশ্বস্ত করতে চাই, নেতা যদি এমপি নমিনেশন পান, আমরা বিরুলিয়াবাসী ওনাকে সাভার থানার মধ্যে সর্বোচ্চ ভোটে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা জেলা যুবদলের সাবেক সদস্য সাভার থানা যুবদলের সংগ্রামী নেতা মোহাম্মদ শাহজাহান ভাই। এটা হয় না বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু সময় শর্ট, ভাইয়ের আমার আরেকটা প্রোগ্রাম আছে নলামে, তাড়াতাড়ি যেতে হবে। ছোট্ট আকারে আমি একটু পরিচয় না দিলেই পারছি না, যেহেতু আমার বিরুলিয়ার মাটিতে আবারও পা রাখছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার প্রাণের স্পন্দন, আমার হৃদয়ের স্পন্দন, আমার সর্বোপরি সর্বোচ্চ নেতা, ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাভার আশুলিয়া মা মাটি ও জনগণের সম্পৃক্ততার নেতা, যার নাম মোহাম্মদ আয়েব খান। উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় অত্র এলাকার মুরব্বী কাদের ভাই, এই অনুষ্ঠানের সভাপতি, আমার চাচা ঢাকা জেলার সাবেক সহসভাপতি জনাব আব্বাসউদ্দিন পাপ্পু, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আরিফুর রহমান আরিফ ভাই, সহসভাপতি ঢাকা জেলা যুবদল, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর ভাই, সহযুগ্ম সাধারণ সম্পাদক আমার শফিক ভাই সহ উপস্থিত আছে আমার সহযোদ্ধা রাব্বিল এবং বিরুলিয়ার মুরব্বী
আমার আরেক ভাই জাকির সহ সবাইকে আমার সালাম, মঞ্চে যারা আছেন হিন্দু ভাইদেরকে আদাব, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আসলে বক্তৃতা দেওয়ার মতো কিছু না, ওনার পরিচয়টাই বড় কথা। ওনার আব্বা দামসোনা ইউনিয়ন বিএনপির 35 বছরের সভাপতি, সাভার থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ওমর আলী স্যারকে যেভাবে আপনারা আমরা এইভাবে বিরুলিয়ার মানুষ চিনি, তেমনি একজন প্রবীণ নেতা এবং ওই এলাকার তিনবারের মেম্বার হিসাবে ছিলেন। আমার শ্রদ্ধেয় কাকা হাবিব কাকা, উনি কিছুদিন আগে মারা গেছেন। তার সুযোগ্য সন্তান সাভার কলেজ ছাত্র দলের সভাপতি, সাভার উপজেলা ছাত্র দলের সভাপতি, ঢাকা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক, বর্তমানে ঢাকা জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক। আজকে 6 বছর যাবৎ আমি তার পিছনে রাজনীতি করি। ভুল কি জিনিস মানুষেরই হয়, আমরা তার মধ্যে দেখি নাই। মানুষ কিভাবে তাকে ভালোবাসে, যদি তার এলাকায় গিয়ে দেখতেন আপনারা বুঝতে পারতেন যে কিভাবে মানুষ তাকে পছন্দ করে ভালোবাসে। আমি বক্তব্য আর বেশি বড় করলাম না। আমার ভাই যদি শাহাবুদ্দিন, আমার সহযোদ্ধা, এই বিরুলিয়ার মাটি থেকে আমার হৃদয়ের স্পন্দন শাহাবুদ্দিন, আমার সহযোদ্ধা, কিছুক্ষণ আগে আপনাদেরকে বলে গেছেন যে অনেকেই আমার কাছেও, আমার খালু আছে সামনে, আরও কিছু মুরব্বীরা আছে, বলছে যেহেতু নেতা আসবেন কিছু প্রতিশ্রুতির ব্যাপার স্যাপার আছে। প্রতিশ্রুতি আমরা এখন দিব না আপনাদেরকে, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন। যদি নেতা এই সাভার আশুলিয়ার ঢাকা 19-এর কাণ্ডারি হয়ে আসতে পারে, মনোনয়নপত্র পাওয়ার পরে এই বিরুলিয়াতে 20 লক্ষ টাকা আমার পক্ষ থেকে বরাদ্দ থাকলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন, আল্লাহর রহমতে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সাধারণ ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাভার পৌরসভা যুব দলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্বাস উদ্দিন খান পাপ্পু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিরুলিয়ার মাটিতে আমরা যেখানে উঠান বৈঠকটি করছি, আজকে এই উঠান বৈঠকের সভাপতি আমাদের প্রবীণ নেতা সভাপতিত্ব করছেন, দেখে খুব ভালো লাগছে। আজকে আপনাদের সবার কাছে যে প্রিয় লোকটি যাকে দেখতে চেয়েছেন, আজকে সবার প্রধান অতিথি ঢাকা জেলা যুবদলের বর্তমানে সেক্রেটারি আইয়ুব খান, মঞ্চে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সামনে মুরব্বীরা আছেন, সবাইকে আমার রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী সাথীরা, আমি শুধু একটু কথা বলতে চাই এই এলাকা নিয়ে। আপনারা জানেন বিরুলিয়ার এই গ্রামটি সাভারের মাঝে অনেক আগে, মানে বহু বছর, 100 বছর আগে থেকে এই জায়গা উন্নত ছিল। যদিও তখন এখানকার যোগাযোগ ব্যবস্থা নৌকা ছিল প্রধান বাহক চলাচলে, কিন্তু আজকে সেদিন নাই। সেই হিসাবে এই বিরুলিয়া কিন্তু, এই গ্রাম অনেক অবহেলিত। আমরা যখন রাস্তাতে আসলাম দেখলাম এখান থেকে আসার মতো পরিবেশ নাই। আমার নেতাও কিন্তু এখানে আসতে পারে না গাড়ি নিয়ে, সে গাড়ি ওদিকে রেখে নৌকা দিয়ে এসেছে। তো আমি সাভারের পক্ষ থেকে, বিরুলিয়ার গ্রামের পক্ষ থেকে আমি বলবো, যদি আল্লাহ তাকে নমিনেশন দেয় এবং এমপি হয়, সাভারে যদি কোনো কাজ করে প্রথমে বিরুলিয়াতে কাজ করতে হবে, এটা আমার দাবি। আর আমি সবাইকে একটু বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি। যে রাজনীতির জন্ম হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, দীর্ঘদিন লালন পালন করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং বর্তমানে তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান, তার হাত ধরে আমরা রাজনীতি করছি। আমরা কখনো ভুল করতে পারি না, তবে কাজ করতে গেলে অনেক সময় ভুল হয়। আমাদের ভুল হলে কিন্তু আমাদের বিচার হয়। এই দেশে কিন্তু আর কোনো পার্টি নাই, দল নাই যাদের বিচার হয়, আমি দেখি নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না, কারণ আপনাদের দেখেছেন এখন অনেক কিছু ঘটছে। সোশ্যাল মিডিয়া, মোবাইল আপনাদের হাতে আছে, কে কি করছে সবই আপনাদের কাছে চলে আসতেছে, কিন্তু বদনামটা কিন্তু আমাদের হচ্ছে। শুধু বলবো এটা বদনামটা না, এটা পরিকল্পিতভাবে আমাদেরকে বদনাম করার জন্য তারা প্রয়াস চালাচ্ছে।
তারা কামিয়াব হবে না। আপনারা সবাই সজাগ থাকবেন। আমাদের যে পাশের দেশ আছে তারা দীর্ঘদিন এই দেশটাকে লুটে পড়ে খেয়েছে, আবার খেতে চায়। আমার নেতা তারেক রহমান তাকে খেতে দিচ্ছে না। আজকে পাশের দেশ এখানে সুবিধা করতে পারছে না। এর জন্য কিন্তু আমাদের এই ধানের শীষের পিছনে লেগে গিয়েছে। ধানের শীষ এই দেশের মানুষের প্রতীক, বাংলাদেশের প্রতীক, জিয়া রহমানের প্রতীক, খালেদা জিয়ার প্রতীক, আমি মনে করি এই সাভারের প্রতীক। কাজেই আপনারা ধানের শীষের পতাকা তলে থাকবেন, এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ জনাব পাপ্পু সিদ্দিক খান পাপ্পু ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এরপর যে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের উঠান বৈঠকের সম্মানিত প্রধান অতিথি দুঃখিত সভাপতি বক্তব্য শেষ করার পিছনে আজকে আমি চেষ্টা করতেছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি সাভার থানা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক বিরুলিয়ার কৃতি সন্তান জনাব আব্দুল কাদের নানা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত বিশেষ অতিথি এবং প্রধান অতিথি আমারই মামা জনাব মোহাম্মদ আইয়ুব খান। আজকের পরিচিত না আরিফ, পাপ্পু ভাই, এরা বহুত আগের থেকে তাদের সাথে রাজনীতি করি, তাদের সাথে চলাফেরা করি। মামার সাথে তো সম্পর্ক অন্যরকম। যাই হোক, আজকের সবার আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, আজকে আমাকে সভাপতি করছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এটা হয়েছে। আমি যারা আমাকে এই সভাপতি পদে এখানে আজকে অধিষ্ঠিত করেছেন, আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের সবার সম্মানিত প্রধান অতিথি, উনি কি জন্য এখানে উঠান বৈঠকের জন্য এসেছেন আপনারা সবাই অবগত আছেন। কি জন্য? যে আমরা সাভার মা মাটি মানুষের নেতা জনাব মোহাম্মদ আইয়ুব খান, উনি আজকের নেতা না, উনি সাভার কলেজের এক সময় আলাল আইয়ুব একটা প্যানেল ছিল, আপনারা জানেন কি না জানি না। ওনার ছাত্র দলের তখন আলাল আইয়ুবের একটা প্যানেল ছিল। আলাল অগ্রসর হয়েছে এই আইয়ুবের মাধ্যমেই। এই বিল ইউনিয়নের হাল ধরেছেন এই আইয়ুবের মাধ্যমেই। আইয়ুবকে আমি আজকের থেকে চিনি না, আজকে বহু বছর আগের থেকে আইয়ুবকে চিনি। যাই হোক, আমরা সবাই আমাদের এই আইয়ুব মামার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আইয়ুব মামা যেন এই সাভার আশুলিয়া মাটি মানুষের এই নেতা, উনি যেন নমিনেশন পায়, সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তো সবাই? সবার কাছে দোয়া চাই ইনশাল্লাহ। তবে বক্তব্য বিশেষ এখানে লম্বা করার কিছু নেই, ওনার জন্য দোয়াটাই বড় জিনিস। তবে বিরুলিয়াতে আমরা একটা অবহেলিত গ্রাম, এই অবহেলিত গ্রামের যে মাঝে বহুত এমপি মন্ত্রী বহুত কিছু আগমন হয়েছে, কিন্তু তারা মুখে মুখে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু বাস্তবায়নে আমরা তাদের কাছ থেকে আমরা ছেড়ে না পয়সা আজকে পাই নাই। আমরা পাইছি তাদের কাছ থেকে? তারা শুধু মুখে মুখে এইখানে আমাদেরকে দিয়ে গেছে, কিন্তু যখন এইখান থেকে চলে গেছে তখন শেষ। তবে আমি আমার মামার কাছে বলবো, উনি যদি এই সাভার আশুলিয়ার দায়িত্ব পায়, আমি তার কাছে অনুরোধ করব যে আমাদের এই গ্রামটা আপনি নিজ হাতে অসমাপ্ত কাজগুলো আপনি সমাপ্ত করবেন ইনশাল্লাহ। তো সবার মঙ্গল কামনা করে আমি আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ আজকের প্রধান সভাপতিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাভার আশুলিয়া মা মাটি মানুষের নেতা, লাখো যুবকের স্পন্দন, জনাব আইয়ুব খান ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। ওই ঢাকা জেলা কোনো নেতা আছে? সাভার আশুলিয়া কোনো নেতা আছে? ওই সেই নেতা সাভার আশুলিয়া ঢাকা জেলা আইয়ুব ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার বিরুলিয়া ইউনিয়ন 6 নং ওয়ার্ড ঐতিহ্যবাহী বিরুলিয়া গ্রামের আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় কাদের মামা, উপস্থিত যুবদল, ছাত্রদল এবং এলাকার মুরব্বী এবং হিন্দু মুসলিম ভাইরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম এবং আদাব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকে উপস্থিত হয়েছি জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনের রাষ্ট্র পরিচালনার তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা, তারা কিভাবে এই দেশ পরিচালনা করবেন তার আঙ্গিকে আজকে আমাদের এই অনুষ্ঠান, আজকের এই উঠান বৈঠক এই বিরুলিয়া গ্রামে এই 6 নং ওয়ার্ডে আমরা এই খুব ছোট ছোট অনুষ্ঠান করে প্রত্যেকটা গ্রামে এবং ওয়ার্ডে আমরা জনাব তারেক রহমানের এই 31 দফার বার্তা মানুষের কাছে, মানুষের দ্বারে পৌঁছে দিচ্ছি। আমরা এটা আগে লিফলেট আকারে বাজারে, মার্কেটে, স্ট্যান্ডে, বিভিন্ন গ্রামে আমরা এটা বিলি করেছি। আবার তারই আলোকে আবার আমরা এই উঠান বৈঠকের মাধ্যমে এই 31 দফাটা কি এটা আমরা সকলের মাঝে বোঝানোর জন্য আমরা চেষ্টা করছি যে আগামী দিনে যদি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ক্যান্ডিডেটকে আমরা নির্বাচিত করি, ধানের শীষের প্রতীকের প্রার্থীকে যদি আমরা নির্বাচিত করি, তাহলে তারা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হন, তাহলে তারা এই দেশের জনগণের জন্য কি কি করবেন, কৃষকের জন্য কি করবেন, কৃষকের কৃষি যে সময় আপনার এই নদীর বা এই পানি যে সময় সরে যায়, আমাদের জমি কিন্তু পলি মাটি পড়ে, উর্বর হয়ে যায়, তারপরেও কিন্তু তার জন্য বীজ লাগে, কীটনাশক লাগে, সার লাগে এবং সেই উৎপাদিত পণ্য বাজারজাত করতে হয়। কারণ যে পরিমাণ শস্য উৎপাদন হয় সেই পরিমাণ শস্য কিন্তু কৃষকের প্রয়োজন হয় না, উদ্বৃত্ত যেটা তার পারিবারিক সাংসারিক প্রয়োজনে লাগে বাকিটা তিনি বাজারে বিক্রি করে দেন। কিন্তু সেই বাজারে বিক্রি করতে যেয়ে তার এই উৎপাদিত পণ্য উৎপাদন করতে গিয়ে তার যে ব্যয় বার হয়, সেই ব্যয়ের সে বিভিন্ন, তার যদি সচ্ছলতা থাকে তো নিজে অর্থায়নে সেটা করে, আর না হলে কোনো জায়গা থেকে সে ঋণ নিয়ে সেই ফসল উৎপাদন করে। এবং সেই সময় কৃষক যে ঋণ গ্রহণ করে, সেই ঋণটা যার কাছ থেকে করে তার একটি মানসিক প্রেশার থাকে, তার একটি চাপ থাকে। সেই চাপ লাঘবের জন্য সে অল্প পয়সায় সেই সময় উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করে দেয়, যেটার দাম মনে করেন 1200 টাকা ধান 800-900 টাকায় বিক্রি করে দেয়। কৃষক কিন্তু 300 টাকা করে এক মণ ধানে লস করলো। সেটা যেন কৃষকের না হয় তার জন্য প্রত্যেকটা ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যে কৃষকের উৎপাদন খরচের আলোকে যে দাম নির্ধারণ করা হবে, সেই দামের আলোকে সেটা হয় বাজারে বিক্রি হবে, না হলে আপনি সরকারি গুদামে সেটা বিক্রি করতে পারবেন, যেন কৃষকের এ জায়গায় ভর্তুকি দিতে না হয়। সেই ভর্তুকিটা কে দিবে? সরকার দেবে। তারপরেও কৃষককে উৎসাহিত করা হবে যেন সে তার কৃষি পণ্য উৎপাদন করেন। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের একটি ভঙ্গুর, মানে একদম ধ্বংসের দ্বার প্রান্তে। আপনারা আগে যাদের শিক্ষা ব্যবস্থা, যারা স্কুলে গেছেন, পরীক্ষা দিয়েছেন, আজকে কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাটাকে পরীক্ষা প্রথাই কিন্তু উঠে দিয়েছিল, আবার সেটা চালু হয়েছে। আমাদের বাচ্চাদের সেই ক্লাসমুখী, স্কুলমুখী এবং বইমুখী করতে প্রত্যেকটা পরিবারে কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। সেই শিক্ষা ব্যবস্থাটাকেও তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, এত পরিমাণ দুর্নীতি করেছেন, এত অর্থ দেশের বাইরে পাচার করেছেন। আপনারা এই দেশে যারা কৃষকরা যে চালিকা শক্তি, আমাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তি আমাদের কৃষক,
আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা, আমাদের রেমিটেন্স যারা বাইরে চাকরি করেন, রেমিটেন্স যোদ্ধারা, তারা এই দেশে উন্নয়নের জন্য, আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য তারা আমাদের এই দেশে অর্থ প্রেরণ করেন। কিন্তু কিছু রাজনৈতিক সুবিধাভোগী আমলা এবং নেতারা সেটাকে দুর্নীতির মাধ্যমে সেই অর্থ দেশের বাইরে পাচার করে দেন। সেই অর্থ যদি এই দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হতো, আমাদের এই দেশ কিন্তু আরো অনেক আগে উন্নত হয়ে যেত। একটা সরকার তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে এই দেশের মানুষের ভাগ্যের চাকা ঘোরাতে পারেনি, এটা আমাদের দুর্ভাগ্য জাতি হিসেবে। তাই আমরা সকলেই স্মরণ করব, দলমত নির্বিশেষে আগামী দিনে আমরা যেন যেসব জিনিস হয়ে গেছে সেসব জিনিসের যেন আবার পুনরাবৃত্তি না ঘটে। দেশে যেন কেউ দুর্নীতি না করতে পারে, বাইরে যেন কেউ অর্থ পাচার না করতে পারে, রাষ্ট্রীয় অর্থ কেউ যেন লুপাট না করতে পারে, তার জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে, প্রতিরোধ করতে হবে। এবং তারেক রহমান তার এই 31 দফার আলোকে সব কিছু কিন্তু উল্লেখ করা আছে। আমরা বিচার ব্যবস্থায় আমাদের করুণ অবস্থা, আমরা আদালতে গেলে বিচার পাই না। মাসের পর মাস, বছরের পর বছর আমরা কোর্টের বারিন্দায় ঘুরতে ঘুরতে দেখা যায় 1-2 জেনারেশন শেষ হয়ে যায়, আমরা তার সমাধান পাই না। সেই সমাধানও যেন দ্রুত হয় তারও ব্যবস্থা করার প্রতিশ্রুতি এখানে দেওয়া আছে। জনাব তারেক রহমান যুবক ভাইদের জন্য তার একটি পরিকল্পনা আছে। আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসেন, আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের প্রতীকে ক্যান্ডিডেটকে ভোট দিয়ে নির্বাচিত করেন এবং বিএনপি যদি ক্ষমতায় অধিষ্ঠিত হন, তাহলে 1 কোটি লোকের কর্মসংস্থান করার তার একটি মহাপরিকল্পনা আছে এবং 25 কোটি বৃক্ষরোপণ করে আমাদের যে পরিবেশের প্রাকৃতিক যে ভারসাম্য নষ্ট হয়েছে সেটাকে উত্তরোত্তর আগামী দিনে আমাদের এই দেশ ছিল সবুজ শ্যামল, কিন্তু অপরিকল্পিত আবাসন ব্যবস্থার কারণে সেটাকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছি। সেইগুলাকে কিভাবে আবার উদ্ধার করা যায়, আবার সেই পূর্বের পরিবেশ ফিরিয়ে আনা যায়, তার জন্য 5 বছরে 25 কোটি গাছ রোপণের তার একটি মহাপরিকল্পনা আছে। রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, আমরা রাস্তা করি কিন্তু রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সেই রাস্তাটা কিন্তু ভেঙে যায়। আপনি মনে করতেছেন এই আপনার এই যদি আমি এই বিরুলিয়া গ্রামটা ধরি, বিরুলিয়া গ্রামের মাঝখানে যে বাড়িটা আছে তার পানিটাও কিন্তু আপনার নদীতে ফেলতে হবে বা একটা খালে ফেলতে হবে। সেই রাস্তা হয়ে গেছে কিন্তু তার পানি নিষ্কাশনের কিন্তু ব্যবস্থা নাই। তার মানে সেই রাস্তা দিয়ে সে পানিটা ছেড়ে দিল, তার মানে রাস্তা আপনার পাকা হলেও কিন্তু সেটা লাভ নাই। সেই কারণে পরিকল্পিতভাবে আমাদের সেই রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, এই কারেন্টের ব্যবস্থা বলেন, সব ব্যবস্থাই কিন্তু পরিকল্পিতভাবে করতে হবে। তার জন্য তিনি একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় নেত্রী, আপসীর নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই জাতির ভাগ্য উন্নয়নের জন্য আপসীনভাবে আন্দোলন সংগ্রাম করে গেছেন, জেল খেটেছেন। তার 2 ছেলে, 1 ছেলে তার আন্দোলন সংগ্রামে তিনি যে সময় অবরুদ্ধ ছিলেন, তার ছেলে মারা গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু সে আপোষ করেনি। তার 1 ছেলে নির্বাসনে থেকেছে, তারপরেও কিন্তু সে আপোষ করেনি বিগত সরকারের কাছে। তার একটি কথা যে এই দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এই দেশের জনগণ ভোটের অধিকার যতক্ষণ পর্যন্ত ফিরাতে পাবে, যতক্ষণ পর্যন্ত ভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, বিএনপি এই আন্দোলন থেকে 1 চুলও নড়বে না। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হতে পারলেই ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। এটা হলো আমার নেত্রী, আপসীর নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উক্তি। এটা আপনারা সকলেই জানেন। তিনি 6 বছর কারাভোগ করার পরেও কিন্তু গত সরকারের সাথে কোনো আপোষ করেননি। তাকে কিন্তু সুচিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হয়নি।
এখন আসি আপনাদের এই ইউনিয়নে আমার সাভার নিয়ে। আপনাদের এই বিরুলিয়া গ্রামে আমি প্রথম আসি, ওই সময় কিন্তু এই রাস্তা কিন্তু চালু হয়নি, এখানে শুধু ব্রিজটা দাঁড়িয়েছিল। আপনাদের সকলের প্রিয়, আপনারা সকলে যাকে পছন্দ করতেন, মাহমুদুল হাসান আলাল, আলালের মাধ্যমে আমি প্রথম দুর্গা উৎসবে আমি বিরুলিয়াতে আসি। তো আমার প্রতি বছরই এই আলালের সাথে আমার যতই, যেহেতু আমরা দুজন ছাত্রদল করতাম, আমি সাধারণ সম্পাদক ছিলাম, ও আমার কমিটির সাংগঠনিক সম্পাদক ছিল। আমাদের সাথে এমন একটা জুটি ছিল, সাভারের সকলেই আয়ুব আলাল নামে এক নামে চিনত। সেইখান থেকে আমাদের সকলের সহযোগিতায়, তার অক্লান্ত পরিশ্রমে, আপনাদের সকলের ভালোবাসায়, আপনাদের প্রত্যক্ষ ভোটে, আপনারা সকলে ভোট দিয়ে বিপুল ভোটে তাকে জয়যুক্ত করেছিলেন। যে সময় সবাই চিন্তা করত এই পাশ থেকে একটি ভোটও নেওয়া সম্ভব না, এইখানে এর চাইতে আরো বড় জাদরেল চেয়ারম্যান ওই সময় ছিল, কিন্তু আপনাদের ভালোবাসায় কিন্তু আপনারা সকলকে আলালকে সেই সময় ভোট দিয়েছিলেন। তাই আমি তার বিদেহের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একজন সাক্ষাৎ জাতীয়তাবাদী আদর্শের একটি সৈনিককে, জিয়া পরিবারের একটি বিশ্বস্ত হাতিয়ারকে আমরা হারিয়েছি। আপনাদের এই পূজার মাধ্যমে কিন্তু আমার আশা, এই বিরুলিয়াতে অনেকবার আমি কিন্তু এই বিরুলিয়াতে এসেছি, তাই আমি আপনাদের সন্তান হিসেবে, এই সাভার আশুলিয়ার সন্তান হিসেবে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা সকলেই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে পথ চলতে পারি, আপনাদের সেবা করে যেতে পারি, এবং এই দলের একজন নগণ্য কর্মী হিসেবে আপনাদের পাশে থাকতে পারি। আমাদের দল জনাব তারেক রহমানের কিন্তু সুনির্দিষ্ট বক্তব্য, আমরা আগামী দিনে রাষ্ট্র গঠন করতে চাই, স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে অখণ্ড থাকবে তার ব্যবস্থা করতে চাই। আমরা কোনো ভেদাভেদ চাই না, যারা অত্যাচার নির্যাতন করেছে তারা কিন্তু দেশে নাই। কাজেই আমার দেশে, এই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মাটিতে যারা আছেন তাদেরকে সকলকে সাথে নিয়ে আমরা আগামী দিনের রাষ্ট্র গঠন করব। অনেকেই ভুল বোঝাতে পারে, বিএনপি এদের দেখতে পারে না, বিএনপি এটা করে, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল বিএনপির কাঁধে ভর করে বিএনপিকে বদনাম করার জন্য বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। আপনারা সকলেই সজাগ থাকবেন। আমার নেতা জনাব তারেক রহমানের স্পষ্ট বক্তব্য, সবার আগে কি? সবার আগে বাংলাদেশ। আমাদের সবার আগে বাংলাদেশ, এটাকে ধারণ করতে হবে। তাহলেই যে কোনো চক্রান্ত করুক, কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। আর বিভিন্ন ধর্মাবলী, হিন্দু বলেন, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যারা মুসলিম আছি, সকলের প্রতি তারেক রহমানের একটি সুনির্দিষ্ট বক্তব্য, যার যার ধর্ম সে এই মাটিতে স্বাধীনভাবে পালন করবেন। কেউ যদি এর মধ্যে প্রতিবন্ধকতা, বিন্দুমাত্র প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে, সে তার দলের হোক বা অন্য কেউ হোক। ধর্মীয় ভিত্তিতে কারো কোনো স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না, হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না, হস্তক্ষেপ করতে দেব না। কাজেই আমাদের হিন্দু ভাইরা, এখানে ব্যাপক অনেক হিন্দুরা বাস করেন, তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনারা এই দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনারা স্বাধীন, মাথা উঁচু করে বুক ফুলিয়ে হাঁটবেন, বুক ফুলিয়ে চলবেন। এটা মুসলিম হিন্দুর কোনো দাঙ্গা না, বিভেদ নয়। আমাদের ধর্মেও সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করার বার্তা কিন্তু দেওয়া আছে।
তাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে, সকল ভাইদেরকে সাথে নিয়ে আমরা আগামী দিনে পথ চলতে চাই। আর যেহেতু এই বিরুলিয়া গ্রাম, এই কাদের মামা আমাদের সাথে কত রাত কত জায়গায় আমরা ঘুরেছি, সেটা আসলে এই অল্প সময়ে বলা সুযোগ নাই। মাগরিবের সময় হয়ে গেছে, আজান দিবেন। আমাদের অনেক স্মৃতি আছে। আমরা সুদীর্ঘ সময় রাজনীতি করেছি, যতদিন পর্যন্ত আলাল চেয়ারম্যান হওয়ার আগ পর্যন্ত। তারপরেও কিন্তু কোনোদিন সে চেয়ারম্যান হয়েছে, এই থানার সভাপতি হয়েছে, আমি কিন্তু ছাত্রদলই করেছি। যদিও আমি ওর বড়, তারপরে ছাত্রদলই করেছি। দলকে ভালোবাসি, কিন্তু তার কাছ থেকে বড় ভাই হিসেবে যে কি পরিমাণ শ্রদ্ধা পেয়েছি এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। সম্মানের কোনো ঘাটতি আমি এই বিরুলিয়ার মাটিতে আমি অন্তত পক্ষে অনুভব করি নাই। তাই আমি মনে করি আমি আপনাদের সন্তান, বেশি কিছু বলবো না। আপনারা আমার জন্য শুধু দোয়া করবেন, এই দোয়াটুকুই আমার দরকার, এই দোয়াটুকুই আমার কাজে লাগবে। তাই আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আগামী দিনে আপনাদের পাশে থাকবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং যারা আজকে এই আয়োজন করেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া অমর হোক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকে প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আপনারা কেউ উঠবেন না, আপনাদের জন্য আমাদের পুজোতে আসবে সবাই ইনশাআল্লাহ। তিনটে পুজো হয়তো আমাদের পুজোতে